আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মারওয়ার নানুভাই ইফাত নরসিংদী থেকে বলছি। আপনাদের সকলকে আমার চ্যানেল মারওয়ার নানুভাইয়ে স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নামাজ এবং কোরআন তেলাওয়াত শেষ করে দরজা জানালা খুলে দিলাম। আজ আমার মাথায় অন্য কিছু করছে, দেখি কতটুকু করতে পারি। কিচেনে ঢুকে রাতে ধুয়ে রাখা প্লেট বাটি আগে গুছিয়ে নিলাম। এখন নাস্তা বানাবো। আজ নাস্তায় থাকবে রুটি এবং মিষ্টি কুমড়া ভাজি। আজ আমার নানু ভাই বাড়ি নেই। ওই থাকলে সকালে আমাদের নাস্তার আগে মারওয়ার খিচুড়ি বা অন্য কিছু করতে হতো। এখন সাদাপের এক্সাম চলছে, তাই সময়ের কিছু আগেই সব কিছু রেডি রাখতে হয়। চুলার মধ্যে রুটির পানি ফুটতে দিয়ে এদিকে সবজি কেটে নিলাম। আজ রুটি একটু বেশি করে বানাবো, যাতে রাতেও আমি খেতে পারি। এখন থেকে দুবেলায় রুটি খাবার চিন্তা করছি, কারণ ইদানিং আমার শরীরটা তেমন ভালো নেই। ভয় হচ্ছে আবার না জানি সুগার বেড়ে যায়। হাত পা শুধু ঝিমঝিম করে, শরীরটা অনেকটা ক্লান্ত থাকে। এদিকে সবজি কাটা শেষ, রুটির পানিতেও বলক চলে আসছে। আটা দিয়ে দেব এবং হালকা ঠান্ডা হলে খামির তৈরি করব, রুটি বানাবো। আর এখন সবজিটা রান্নায় বসিয়ে দিব। আমি রুটির সবজিতে বেশি কোনো মশলা খাই না, যেমন পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো লবণ ও তেল। এতটুকুতেই বেশিরভাগ সময় রান্না করে থাকি। মাঝে মাঝে সামান্য হলুদ, ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে থাকি। আজ একটু দিলাম। যত সম্ভব চেষ্টা করি তেল এবং মশলা কমিয়ে রান্না করতে। আমার মনে হয় প্রত্যেকেরই উচিত এই দুটি জিনিস একটু কম করে খাওয়া, এবং সাথে থাকছে জাঙ্ক ফুড ও তেলে ভাজা পোড়া খাবার। এদিকে সবজি হতে থাক, আর অন্যদিকে আমি রুটিগুলো বেলে নিই। রুটি বেলা হতে না হতেই সবজি রান্না শেষ। এরই মধ্যে রুটি সেকে সাদাবকে নাস্তা দিয়ে দিলাম এবং আমিও নাস্তা করে নিলাম। মাংস রান্না করার জন্য আমি আমার পছন্দ মতো স্পেশাল মশলা বানাই। সেটা আমি সব রকমের মাংস রান্নায় ব্যবহার করে থাকি। আজ তা ফুরিয়ে গেছে, তাই আজ আবার রেডি করতে হচ্ছে। ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। এখানে যে সকল মশলাগুলো আছে তা হচ্ছে তেজপাতা, শুকনো গোলাপের পাপড়ি, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, মৌরি, গোলমরিচ, স্টার এনিশ, পোস্ত, জিরা, ধনিয়া, জয়ত্রী ও জায়ফল। এই 14 ধরনের গোটা মশলা একসাথে করে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। দুপুরে রান্না করতে হবে। আগে থেকেই মহিষের মাংস ভিজিয়ে রেখেছিলাম। আজ যেহেতু মাংসের মশলা রেডি করব, ভাবলাম আজ একটু মাংস রান্না করি। আদা রসুন পেস্ট, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা ও আমার হাতে রেডি করা মাংসের মশলা ও অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এভাবে মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে রান্না করলে সহজ হয় সেদ্ধ হতে, কারণ মহিষের মাংসের দানাটা মোটা থাকে। আর যারা মহিষের মাংস খেতে চান না, তাদেরকে বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যাদের সুগার এবং হাই প্রেশার আছে তাদের জন্য তো রেড মিট একদম নিষেধ, কিন্তু মহিষের মাংসটা এতটা খারাপ না। প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে তেজপাতা এবং গোটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়ে কষতে দিব।
বলতে পারেন সকল মশলা গুঁড়া তো দেওয়া হলো, আবার গোটা মশলা কেন? গোটা মশলা গোটার কাজ করবে, গুঁড়া মশলা গুঁড়ার কাজ করবে। এরই মধ্যে মাংস থেকে অনেক পানি উঠেছে। এখন 7-8 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। সামনে কুরবানির ঈদ আসছে, আপনাদের নিয়ে আমি একটু আমার পিছনে চলে যাই। আমার বিয়ের পর দেখতে পেতাম আমার শ্বশুর মহিষ কোরবানি দিত। সবসময় উনি নাকি মহিষই কোরবানি দিয়ে আসছে। এদিকে আমার বাবার বাড়িতে আমার আব্বা দিত গরু কোরবানি। আমি যখন ছোট তখন দেখেছি আমার দাদাও মহিষ কোরবানি দিত। এদিকে আমার শ্বশুর বাড়িতে এই ধারাবাহিকতা চলছে, আর আমার বাবার বাড়িতে গরু ও মহিষ দুইটাই চলছে। এদিকে মাংস কষানো প্রায় শেষ। এখন 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। তার আগে অল্প বাদাম বাটা দিলাম। মাংসটা যেহেতু একটু স্পেশাল করতে চেয়েছি, তাই বাদাম বাটা দিতে হবে। আমার মতে আমাদের দেশে যেহেতু প্রতিটা ঘরে ঘরে এই রোগগুলো বেশি, তাই রেড মিট, গরু, ছাগল এর মাংস না খাওয়াই উচিত। এদিকে আমার মহিষের মাংস দিয়ে বিয়েবাড়ির মেজবানি মাংস রান্না করা হলো। চুলার আঁচ নিভিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। বাস হয়ে গেল বিয়েবাড়ির মেজবানি মাংস রান্না। এভাবে মাংস রান্না করে গরম ভাতের সাথে 1 পিস লেবু, বাস আমার বাবার আর কিছু লাগবে না। এটা আমার সাদাবের খুব পছন্দ। সাদাব খাচ্ছে আর বলছে, মামুনি মহিষের মাংস এভাবে রান্না করলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মাঝে মাঝে এভাবেই রান্না করবে। সাদাবকে খাবার দিয়ে আমি গোসল সেরে নামাজ পড়ে আমিও খাবার খেয়ে নিলাম। এদিকে গাছের কাঁচা আমের সময় প্রায় চলে যাচ্ছে। টক আচার দেওয়া হয় নাই। আগে আমের টক আচারের মশলা প্রস্তুত করে নিই। 8-9 পিস শুকনো মরিচ, 1.5 টেবিল চামচ গোটা ধনিয়া, 1.5 টেবিল চামচ গোটা জিরা, 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ গোটা মৌরি একসাথে নিয়ে শুকনো প্যানে হালকা করে টেলে নিব। বৃষ্টির দিনে আমাদের সকালের নাস্তায় খিচুড়ি পছন্দ। খিচুড়ির সাথে একটু টক আচার ভালো লাগে। আচারের মশলা রেডি হলো। এখন আরও লাগবে ভিনেগার দিয়ে সরিষা বাটা, 15 থেকে 20 পিস রসুন কোয়া, যা শুধু থেতু করা, আর লাগবে নাগামরিচ। এই টক আচারের আম কাটার আগে ধুয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে পানি ভালোভাবে মুছে নিতে হবে, কোনোভাবে যাতে পানি না যায় এই আচারে। প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। গরম হলে দিব গোটা পাঁচফোড়ন ও থেতু করে রাখা রসুন কোয়া। রসুন কোয়া একটু ভাজা হলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা খোসাসহ আম। আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যদি তা অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আর কোনো মশলা দিব না। যখন আমের খোসার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন দিব বেটে রাখা সরিষা, লবণ, গুঁড়া করে রাখা আচার মশলার অর্ধেক, বাকিটা পরে দেব। মাথা কেটে রাখা কয়েকটা নাগামরিচ, হলুদ, মরিচ গুঁড়া ও ভিনেগার। কিছুক্ষণ রান্না হবার পর যখন আম সেদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিব বাকি আচার মশলা। একটু নাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিব। ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে রাখব। এরই মধ্যে কাঁচা আমের টক আচার প্রায় হয়ে আসলো। আজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।